দুবাইয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদের জামিনে মুক্তির খবর, কূটনীতিক ব্যর্থতা নাকি রাজনৈতিক নাটকের করুণ পরিণতি? ডিজিএফআইয়ের বিশেষ টিম ও 7 সদস্যের প্যানেল সত্ত্বেও কেন তাকে ফেরানো গেল না? স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর প্রলাপ এবং শাপলা চত্বরের আক্রোশে রাজনৈতিক প্রহসনের চেষ্টা আজ ধূলিসাৎ। বাংলাদেশের রাজনীতি আর আইনি প্রহসনের আজ এক প্রকাণ্ড বোমা ফেটেছে। গত কয়েক মাস ধরে যেসব রাজনৈতিক নেতা, সরকারের মন্ত্রীরা মিডিয়ার সামনে দাঁড়িয়ে বড় বড় গলা করে বক্তৃতা দিচ্ছিলেন বেনজিরকে ধরে আনা হবে, ইন্টারপোলে রেড নোটিশ জারি করেছে, দুবাই থেকে সোজা বিমানে তুলে আনা হবে, আজ দুবাই আদালতের রায়ে তাদের সেই সমস্ত ফোনা তোলা বেলুন বা ফোলা বেলুন এক মুহূর্তেই ফুসফুস করে উড়ে গিয়েছে। হ্যাঁ ভাই, বাংলাদেশের পুলিশের সাবেক মহাপরিচালক, সাবেক র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আদালত থেকে শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন। গত বৃহস্পতিবার 30 জুলাই তিনি দুবাইয়ের কারাগার থেকে বের হয়ে এসেছেন এবং বিষয়টি প্রথম আলো সহ বেশ কিছু জাতীয় সংবাদ মাধ্যমে উঠে এসেছে। আর এই খবর শোনার সাথে সাথে ঢাকার পুলিশ সদর দপ্তর, দুর্নীতি দমন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দৌড়াদৌড়ি এবং অসংলগ্ন প্রলাপ দেখা দিচ্ছে। তারা এখন বলছে, আমাদের কাছে কোনো দাপ্তরিক তথ্য নেই, দুবাইয়ে আজ ছুটি, তাই জানতে পারছি না। আমরা ল ফার্ম নিয়োগ করেছি বেইল ক্যান্সেল করার জন্য। কোলের শিশুও, দর্শক যদি খেয়াল করেন, তাদের এই যে প্রলাপ বকা, এইসব প্রলাপ বকা দেখে যে কোলের শিশু, সেও কিন্তু তাদের এই হাস্যকর বক্তব্য দেখে হেসে উঠবে। ডিজিএফআইয়ের সিনিয়র কর্মকর্তাদের দুবাই পাঠানো হলো। সশস্ত্র বাহিনী বিভাগের অধীনে 7 সদস্যের হাই প্রোফাইল বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হলো। তারপরও দুবাই আদালত বেনজির আহমেদকে মুক্তি দিয়ে দিল। দর্শক, আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আন্তর্জাতিক রিপোর্টিং, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়দের বক্তব্য এবং প্রথম আলোর প্রতিবেদন ধরে প্রকাশ করব কিভাবে এই সরকার রাজনৈতিক আক্রোশ মেটাতে গিয়ে আন্তর্জাতিক আদালতের কাছে ধরা খেয়েছে। স্ক্রিনে ভিডিওটি শেষ না করে আজকে আপনারা পুরোটা দেখবেন, কারণ আমি ব্যাপক সমস্ত তথ্য এর আদ্যপান্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আসুন ঘটনার সত্যতা ও প্রথম আলোর অনুসন্ধানী প্রতিবেদনটি ধরে দেখা যাক কি আছে। 2রা আগস্ট রোববার খবরটি চাউর হওয়ার পর প্রথম আলোর ঢাকার পুলিশের একাধিক দায়িত্বশীল সূত্রের সাথে কথা বলে। পুলিশের সাবেক আইজিপি, যাকে ফিরে আনতে সরকার রাষ্ট্রীয় বাহিনী নামিয়ে দিয়েছিল, তার মুক্তির খবর নিয়ে পুলিশ সদর দপ্তরে এআইজি মিডিয়া শাহাদত হোসেন কি বলল সেটা একটু আমরা শুনি। তিনি বলছেন, বেনজির আহমেদের মুক্তি বা ছাড়া পাওয়ার বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। দুবাই পুলিশ আনুষ্ঠানিকভাবে জানায়নি। আর দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে দুদকের মহাপরিচালক মীর জয়নুল আবেদিন শিবলি কি বললেন, আমরা সংবাদ মাধ্যমে জেনেছি, কোনো আনুষ্ঠানিক কাগজপত্র আসেনি। দর্শক চিন্তা করেন এদের লেভেলটা। সাবেক আইজিপিকে ইন্টারপোলের সহযোগিতায় 12 জুন দুবাইয়ে আটক করা হয়েছিল, যার জন্য বাংলাদেশের সরকার চিঠি চালাচালি করলো। সেই লোক 30 জুলাই জেল থেকে জামিনে বের হয়ে এলেন। আর বাংলাদেশের স্বরাষ্ট্র, পুলিশ ও দুদক নাকি তা পত্রিকা পড়ে জানতে পেরেছে। লক্ষ্য করেন, যদি রেড নোটিশ থাকতো এবং সেই রেড নোটিশের আলোকে যদি তাকে গ্রেপ্তার করা হতো, তাহলে কিন্তু সেখানকার পুলিশ আজকে তাকে ছেড়ে দিত না। অথচ প্রথম আলোর কাছে বেনজির আহমেদের ঘনিষ্ঠ 2টি সূত্র নিশ্চিত করেছে যে গত বৃহস্পতিবারে তিনি কারাগার থেকে বের হয়েছেন এবং তার সাথে টেলিফোনের কথাও হয়েছে। পুলিশ আর দুদক কেন এই তথ্য গোপন করছিল সেটা কি আপনারা জানেন? কারণ তারা জানে জনগণের সামনে তাদের কূটনীতিক দেউলিয়াত্ব স্বীকার করতে ভয় পাচ্ছে। তারা অজুহাত দিচ্ছে দুবাইয়ে রোববার কিছু সরকারি ছুটির দিন, তাই নাকি যোগাযোগ করা যাচ্ছে না। কি চমৎকার চমৎকার অজুহাত এবং উদাহরণ, আপনারা একটু ভালো করে খেয়াল করুন। দর্শক, এছাড়াও আমরা কিন্তু আরেকটা তথ্য আপনাদেরকে বেশ কিছুদিন আগে তুলে ধরেছিলাম। সেটা খুব সম্ভবত 23 জুলাই। সেখানে আমরা কিন্তু স্পষ্টভাবে এই নর্থ ইস্ট নিউজে খবরটা এসেছিল, সেখানে চন্দন নন্দীর একটা রিপোর্ট ছিল। সেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছিল, ডিজিএফই অফিসার্স ইন দুবাই এক্সপার্ট ইজ প্রসেস টু extradite বাংলাদেশ ফরমার আইজিপি বেনজির আহমেদ। দেখেন, 7 member panel from the prepare Bangladesh's positions as Dubai negotiations intensify over former police chief extradition process. তার মানে 7 সদস্যের একটি এই ডিজিএফআই এর একটা প্যানেল, যারা গিয়েছিল এই বেনজির আহমেদকে নাকি দুবাই থেকে ছাড়িয়ে নিয়ে আসবে বা তার এই কূটনীতিক একটা চাল চালার মাধ্যমে নিয়ে আসার জন্য। আমরা চন্দন নদীর এই 23 জুলাইয়ের প্রতিবেদন যদি
যেটা আমরা ফাঁস করেছিলাম সেখান থেকে যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে বেনজির আহমেদকে প্রত্যাবর্তন করতে সরকার কি পরিমাণ দৌড়াদৌড়ি করেছিল তা দেখলে অবাক হতে হয়। গত ৮ই জুলাই ডিজিএফআই মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী নিজে বিমানের BG347 ফ্লাইটে ৪ সদস্যের প্রতিনিধি নিয়ে দুবাই যান এবং দুবাই পুলিশের সাথে বৈঠক করে ১২ই জুলাই ঢাকা ফেরেন। এরপর ২২শে জুলাই ডিজিএফআই এর কর্নেল আবুল ফাত্তাহ মোহাম্মদ ফখরুজ্জামানের নেতৃত্বে ৭ সদস্যের একটি বিশেষজ্ঞ দল এমিরেটসের ফ্লাইটে আবার দুবাই রওনা দেন। ৩ নম্বরে তারা এমনকি ১৯শে জুলাই সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ব্রাঞ্চ থেকে একটি নির্দেশ জারি করে নৌবাহিনী, বিমান বাহিনী এবং পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দিয়ে একটি ৭ সদস্যের বিশেষ প্যানেল গঠন করা হয়, যার প্রধান ছিলেন নেভাল অপারেশনস ডিরেক্টর রায়হান খালেক সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। দর্শক, আপনারা চিন্তা করুন, একটি দেশের সামরিক গোয়েন্দা প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের ৭ সদস্যের কমিটি আর এত বিশেষজ্ঞ দল দুবাই গিয়ে দিনের পর দিন বৈঠক করলো। ২৪শে জুলাইয়ের মধ্যে সুপারিশ জমা দিল। তারপরও দুবাই আদালত বেনজির আহমেদকে জামিন দিল কেন? কারণ ইন্টারন্যাশনাল ল বা আন্তর্জাতিক আইনের কোনো পলিটিক্যাল ডিরেকশন বা আক্রোশের ভিত্তিতে চলে না। দুবাইয়ের আদালত দেখেছে যে নথিপত্র পাঠানো হয়েছে তা আইনি বিচারের চেয়ে রাজনৈতিক কায়দায় ক্যাঙ্গারু কোর্টে সাজানো উদ্দেশ্যই বেশি প্রস্তুত করা হয়েছিল। যখন সংযুক্ত আরব আমিরাতের বিচারক দেখলেন যে এটি একটি রাজনৈতিক আক্রোশমূলক কেস, তখন তারা শর্ত সাপেক্ষে পাসপোর্ট জমা রেখে বেনজির আহমেদকে জামিন দিয়ে দিলেন। দর্শক, আমরা একটু আপনাদেরকে দেখে আসি যে কে কি বলছেন এবং এরপরে এই ঘটনাগুলো সম্পর্কে আমি আরো বিস্তারিত বলবো। আমরা একটু প্রথমে আরেকটা দেখে আসি যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই বেনজির গ্রেপ্তার হয়েছেন শুনে কি বলেছিল, সেই ব্যাপারটা, সেই মজার ঘটনাটা আপনাদেরকে একটু দেখে আসি, তাহলে আপনাদের বুঝতে সমস্যা হবে কি পরিমাণ হাস্যরস এবং কৌতুক এই সরকার, এই মুচলেকা তারেক রহমানের সরকার জানে। দেখুন। আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে। দর্শক, মানে তাদের এই বক্তব্য শুনলে আসলে বাচ্চা ছেলে পেলে এবং কোলের শিশু পর্যন্ত কিন্তু হাসাহাসি করবে। মানে এদের কৌতুক অভিনয় দেখলে, মানে এদের যে মিথ্যা তথ্য এবং কোনো কিছু তারা না পেয়ে, কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট না করে তাদের যে এই যে উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য এবং এই ছেলে খেলামূলক কার্যকলাপ, এটা কিন্তু দেশের জনগণ আসলে এদের প্রতি ন্যূনতম তাদের উপরে বিশ্বাস বা ভরসা যে নাই, এরা যে একটা মিথ্যুকের দল, সেটা কিন্তু প্রমাণিত। শুনি ওনার বক্তব্যটা আর কি বলছে, শুনি। পুরাই এক সার্কাস চলছে, পুরাই এক সার্কাস আর সার্কাস। তিনি বর্তমানে সেখানে আটক আছেন। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদকে আরো অবহিত করছি যে এনসিবি আবুধাবি জানিয়েছে যে ইউএই ফেডারেল ল নম্বর 39 অফ 2000 আবুধাবি। দর্শক, আসুন আজকে আমরা একটু দেখি যে আজকে আমাদের এই স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে অনেকে আবার আদর করে বলেন যে শিলং স্বরাষ্ট্রমন্ত্রী বা সালাউদ্দিন, তার বক্তব্যটা আজকে কি এসেছে সেটা একটু আপনাদেরকে পড়াই। বা সেখানে উনি কি বলছেন, দুবাইয়ের কারাগার থেকে শর্ত সাপেক্ষে বেনজির মুক্ত, জামিনে বাতিলের কাজ করছে ল ফার্ম। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেন, আমরা ল ফার্ম নিয়োগ করেছি, সার্টিফাইড কপিটা জোগাড়ের চেষ্টা চলছে, আশা করছি দ্রুত বেল জামিন ক্যান্সেল করতে পারবো, দ্রুত তাকে ফিরিয়ে আনতে পারবো। দেখুন, এই যে তাদের মানে এখনো তাদের প্রোপাগান্ডা, এখনো তাদের এই মানে মিথ্যা যে বয়ান, সেগুলো কিন্তু থামছে না। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের আদালত থেকে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ। এ ঘটনায় তার জামিন বাতিল ও তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার। এই উদ্দেশ্যে দুবাইতে একটি ল ফার্ম নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ওরফে শিলং সালাউদ্দিন। রোববার ২রা আগস্ট রাজশাহীতে পুলিশের সকল ইউনিটের অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ের আদালত থেকে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন, এটা আমরা শুনেছি। তার জামিন আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকার দুবাইতে ল ফার্ম নিয়োগ করেছে। আমরা আশা করছি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে দেশে ফেরত আনতে পারবো। বাংলাদেশ থেকে নিয়োজিত ল ফার্ম এ ব্যাপারে কাজ করছে। তিনি আরো বলেন, ল ফার্ম নিয়োগ করেছি, সার্টিফিকেট কপিটা জোগাড় করার চেষ্টা চলছে, আশা করছি দ্রুত বেল জামিন ক্যান্সেল করতে পারবো, তাকে দ্রুত ফিরিয়ে আনতে পারবো। দেখেন দর্শক, এই হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর আজকের বয়ান। এখন আমরা যদি একটু দেখতে যাই
যে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী উনি আবার কি বয়ান দিচ্ছে সেটাও একটু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। জামিনে মুক্ত বেনজিরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে, কে বলেছেন? পররাষ্ট্র মন্ত্রী, পরাধীন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। উনি আবার কি বলছেন সেটা একটু দেখি। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিচালক পরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়া বিচারের মুখোমুখি করতে সরকার জোরালো প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রোববার 2 আগস্ট দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাত ইউএই সরকারের সঙ্গে বাংলাদেশের প্রয়োজনীয় যোগাযোগ ও কাগজপত্র আদান প্রদান চলছে। প্রতিমন্ত্রী জানান, সাবেক আইজিপি বেনজির আহমেদের বিষয়ে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে। আমিরাত কর্তৃপক্ষ আমাদের কাছে সুনির্দিষ্ট কিছু তথ্য ও নথিপত্র চেয়েছিল। স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য ও নথি ইতিমধ্যেই তাদের কাছে পাঠানো হয়েছে। প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের নিজস্ব আইন অনুযায়ী তারা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করছে। একই সঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় বজায় রেখে কাজ করছে। তথ্য আদান প্রদান ও আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। এভাবে কিন্তু শামা ওবায়েদ তার বয়ান দেওয়ার চেষ্টা করেছেন। আমরা দর্শক দেখালাম ডিজিএফআই 7 সদস্য কিভাবে ঘুরে আসলো, স্বরাষ্ট্রমন্ত্রী কি বলতে চাইলেন, গ্রেপ্তার হওয়ার পরে কি বলেছেন। এভাবে কিন্তু তারা তাদের বিভিন্ন বয়ান দিতে চেয়েছেন এবং দিচ্ছেন। বেনজির আহমেদের জামিনের খবর সামনে আসার পর সরকার যে কতটা বিব্রত তা বোঝা যায় স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য আপনাদের শোনালাম এবং পররাষ্ট্রমন্ত্রীর এই শামা ওবায়েদের দৌড়দৌড়ি দেখলে। রোববার দুপুরে সোনারগাঁও হোটেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের বলেন, আমিরাত সরকারের সুনির্দিষ্ট তথ্য চেয়েছিল, আমরা পাঠিয়েছি। কূটনীতিক প্রক্রিয়া চলছে, শিগগিরই তাকে ফিরিয়ে এনে বিচার করা হবে। আর রোববার বিকালে রাজশাহীতে পুলিশ মতবিনিময় সভা শেষে সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা শুনেছি তিনি শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন। আমরা দুবাইতে ল ফার্ম নিয়োগ করেছি, সার্টিফিকেট কপি পাওয়ার চেষ্টা চলছে। আশা করছি দ্রুত বেল ক্যান্সেল করতে পারবো। দর্শক, হাসবো না কাঁদবো সেটা বুঝতে পারছি না। কোলের শিশু এইসব বক্তব্য শুনে কিন্তু হাসবে আজকে। আপনারা যে ল ফার্ম নিয়োগ করেছেন আর যে নথিপত্র দিয়েছেন তা যদি এতটাই শক্ত হতো, তবে দুবাইয়ের পুলিশ ও বিচার বিভাগ তাকে আটক রাখার পরিবর্তে জামিন দিল কেন, সেই প্রশ্ন আমরা রেখে যাচ্ছি আপনাদের কাছে। আসল সত্য হলো, বাংলাদেশের আইনি প্রক্রিয়ার নামে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যস্ত ছিল। তারা শুধু ড্রামা তৈরি করে দেশের মানুষকে বোঝাতে চেয়েছিল যে তারা কাজ করছে, কিন্তু যখন আন্তর্জাতিক বিচারালয়ের আসল তথ্যের মুখোমুখি হতে হয়েছে, তখনই প্রমাণ হয়ে গেছে যে তাদের হাতে কার্যকরী কোনো কূটনীতিক বা শক্ত আইনি নথি বলতে কিছু নেই। এবং এই যে বেনজির আহমেদ তার জামিনের প্রক্রিয়া যে প্রসেস করছেন এবং সেখানে যে শুনানি হয়েছে, এই সম্পর্কেও কিন্তু তাদের ন্যূনতম জ্ঞান বা ধারণা বা তাদের খবর তাদের কাছে নেই, অথচ তারা এখন ফাঁকা বয়ান ছাড়ার চেষ্টা করছেন। বন্ধুরা, এই পুরো নাটকের পিছনের মূল কারণটি উন্মোচন করা অত্যন্ত জরুরি। সেটা হচ্ছে কেন তারা এই কাজটা করেছে। কারণ বেনজির আহমেদ যখন র্যাবের পরিচালক ও ডিএমপির কমিশনার ছিলেন, বিশেষ করে 2013 সালে 5 মে শাপলা চত্বরে উগ্রপন্থী ও সন্ত্রাসী কর্মকাণ্ড যেভাবে শক্ত হাতে দমন করেছিলেন, তা ওই রাজনৈতিক শক্তির অন্তরে বড় ক্ষত তৈরি করেছিল। সেদিন যদি আইন প্রক্রিয়া সংস্থা শক্ত অবস্থান না নিত, তবে চরমপন্থী ক্ষমতার মসনদে আঘাত করত। তৎকালীন সরকারের পতনে সেই চক্রান্ত ব্যর্থ করে দিয়েছিলেন বেনজির আহমেদ ও তার পুলিশ বাহিনী। আর সেই 2013 সালে রাজনৈতিক আক্রোশ মেটাতে আজ বেনজির আহমেদের পেছনে উঠে পড়ে লেগেছে বর্তমান রাজনৈতিক নেতৃত্ব। তারা তাকে যে কোনো মূল্যে বাংলাদেশে এনে একটি প্রহসনের বিচার সাজিয়ে ফাঁসি দিতে চায় বা রাজনৈতিক প্রতিশোধ নিতে চায়। কিন্তু কথায় আছে একটা, সেটা হচ্ছে রাখে আল্লাহ মারে কে। আন্তর্জাতিক আইন ও সংযুক্ত আরব আমিরাতের স্বাধীন বিচার ব্যবস্থা সরকারের সেই প্রহসনমূলক পরিকল্পনা ও চক্রান্তর ধুলোয় মিশিয়ে দিয়েছে। তারা প্রমাণ করে দিয়েছে যে নিছক পলিটিক্যাল ভেন্ডেটা বা রাজনৈতিক আক্রোশ দিয়ে কোনো আন্তর্জাতিক আদালতকে প্রভাবিত করা যায় না। দর্শক, আমরা আরো একটু আপনাদেরকে দেখে আসি। সেটা হচ্ছে দুদকের একজন আইনজীবী, সে এই বেনজিরের জামিনের ব্যাপারে কি বলছে সেটা একটু আপনাদের আমরা দেখে আসি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। বেনজির সাহেব একটা বেল পেয়েছেন আরব আমিরাতে। তো সেখানে ওই দেশের জুরিসডিকশনে যদি তার বিরুদ্ধে কোনো মামলা থাকে, সেখানে ওনার বিরুদ্ধে প্রসিডিং হতে পারে, বেল হতে পারে। এটা বাংলাদেশ সরকারের কোনো কনসার্ন না। ওখানে যে মামলাটা হয়েছে ওনার বিরুদ্ধে, ওখানকার সরকার কেন করেছে বা কোনো ইন্ডিভিজুয়াল করেছে কিনা, এটা রিলেটেড টু দ্যাট জুরিসডিকশন, নট টু রিলেটেড টু বাংলাদেশ জুরিসডিকশন। বাট হোয়াট বাংলাদেশ গভর্নমেন্ট ক্যান ডু, বাংলাদেশ গভর্নমেন্ট যেটা করতে পারে সেটা হলো এক্সট্রাডিশন প্রসিডিং ইনিশিয়েট করতে পারে। বিকজ তার বিরুদ্ধে
কনক্রিট এভিডেন্স আছে, হার্ড এভিডেন্স আছে, এবং সে মানি লন্ডারিং করেছে, বিভিন্ন ধরনের ক্রাইমের সাথে জড়িত ছিলেন, সেই প্রেক্ষিতে উনি বাংলাদেশ সরকার ওখানে এক্সট্রাডিশন প্রসিডিং ইনিশিয়েট করতে পারে। অ্যাকচুয়ালি যে একটা জুরিসডিকশনের মধ্যে যখন একটা লোক ঢুকে যায়, তখন ওই জুরিসডিকশন চায় যে তার দেশে যদি কোনো ক্রাইম হয়ে থাকে, ইজ অলসো আনসারিং টু মাই কোশ্চেন, তখন যেটা করে যে ওই জুরিসডিকশনে যে মামলাগুলো আছে সেগুলো আগে ডিসপোজ অফ করতে চায়। যদি সে ওখানে যদি সাজাপ্রাপ্ত হন, ওখানে উনি সাজা খাটবেন, তারপর বাংলাদেশে পাঠাবেন। হোয়াট এভার বি দ্য সার্কামস্টান্সেস, বাংলাদেশ গভর্নমেন্ট হ্যাজ টু পারসিস্ট দেয়ার প্রসিডিউর। ওখানে এক্সট্রাডিশনের জন্য তাকে চেষ্টা করতে হবে বাংলাদেশ সরকারকে, এবং আরেকটা জিনিস স্মরণ রাখতে হবে এবং চেষ্টা করতে হবে যাতে উনি ওইখানকার প্রসিডিংয়ে ইনিশিয়েট হলেও উনি যেন ওই জুরিসডিকশন থেকে অন্য কোনো জুরিসডিকশনে না চলে যেতে পারে। বিকজ একবার যদি উনি ওই জুরিসডিকশন থেকে আরেকটা জুরিসডিকশনে চলে যায়, তখন লিগাল কমপ্লিকেশনস দেখা দিবে, তখন আবার সেই জুরিসডিকশনে বাংলাদেশ সরকারকে প্রসিডিং ইনিশিয়েট করতে হবে। সো বাংলাদেশ গভর্নমেন্ট ক্যান অ্যাপ্রোচ টু দ্যাট কোর্ট সো দ্যাট হি ক্যানট লিভ দ্য জুরিসডিকশন অফ দ্যাট কান্ট্রি, যদি ওইখানে কোনো ক্রিমিনাল প্রসিডিং তার বিরুদ্ধে থাকে। উনি হয়তো দর্শক, ওনার কথাটা আপনারা যেটা বুঝলেন যে একটা দেশে যদি একটা লোক গ্রেপ্তার হয় বা তার সেখানে কোনো এলিগেশন থাকে, সেই বিষয়টা সমাধান না হওয়া পর্যন্ত কিন্তু সে অন্য প্রসিডিউরে যেতে পারে না। তার মানে আমাদের দেশের সরকাররা এই যা বেনজিরে সেখানে গ্রেপ্তার হওয়ার পরপরই তারা যে অতি উচ্ছ্বাসিত হয়ে একের পর এক বক্তব্য দিয়েছেন, বেনজিরকে এখন নিয়ে আসবে, তখন নিয়ে আসবে, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, অতি দ্রুত নিয়ে আসবে। ইভেন আর্মির গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর 7 সদস্যের উচ্চ পদস্থ এক কমিটি গিয়ে তাদেরকে সেখানে দেন দরবার তদবির করেছে, কিন্তু তারা কোনো ফায়দা হাসিল করতে পারে নাই। এটা একটা লং প্রসিডিউর। যদি সেই রেড অ্যালার্ট বা ইন্টারপোলের মাধ্যমে আনতে হয়, এটা একটা লম্বা প্রসেস, এবং সেখানে যদি সে সাজাপ্রাপ্ত হয়, সে সাজা তার শেষ হবে, তারপরে অন্য প্রসিডিউর হবে, তারপর গভর্নমেন্টের কাছে প্রত্যাবর্তন হবে। এটা অনেকগুলো ধারা পার হয়ে কিন্তু আসবে। এখানে সেই আইনজীবী কিন্তু সেই কথাটাই বলার চেষ্টা করেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা সত্য জিনিসকে টুইস্ট করে এই তারেক রহমান মুচলেকা সরকারের যে মন্ত্রীরা হাস্যকর এবং শিশু সুলভ বলবো, এবং আমরা বেকুব সুলভ যে কথাবার্তা গুলো তারা বলে, এবং তাদের আসলে এই মন্ত্রী হওয়ার মতো যোগ্যতার জায়গাটা তাদের আছে কিনা, যোগ্যতাটুকু তাদের আছে কিনা, এটা কিন্তু আমাদের কাছে প্রশ্নবিদ্ধ। এই আইনজীবী কি বলে সেটা একটু আমরা শুনি। ওইখানে কীভাবে ধরা পড়েছেন সেটা তো আমরা জানি না, ওইখানকার কোনো ল ভায়োলেশনে হয়তো ধরা পড়েছেন, তো সেটা তো ওই দেশের আইন অনুসারে উনি জামিন পেতে পারেন, সেটা ওই জায়গার আইনের বিষয়। কিন্তু আমাদের দিক থেকে, বাংলাদেশের দিক থেকে যে বিষয়, সেটা হলো যে এই ধরনের কোনো ব্যক্তিকে যদি দেশে ফেরত আনতে হয়, তাহলে উনি যে রাষ্ট্রে আছেন সেই রাষ্ট্রে বাংলাদেশের বিচারের যে সকল তথ্য উপাত্ত এগুলো ওখানে ওই রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ওদের যে বিচার মন্ত্রণালয় ওখানে জমা দেওয়া, এবং সেই জমা দেওয়ার পরে তারা বিবেচনা করে দুভাবে এক্সট্রাডিশন হতে পারে। একটা হলো ওনাদের সাথে যদি আমাদের কোনো এক্সট্রাডিশন চুক্তি থাকে, তাহলে সেই চুক্তির আওতায় তারা এক্সট্রাডিশন করতে পারেন, অথবা টেম্পোরারি একটা ইস্যুতেও এক্সট্রাডিশন হতে পারে। সেক্ষেত্রে দুই রাষ্ট্রের ফরেন মিনিস্ট্রির মধ্যে যদি কোনো টেম্পোরারি চুক্তি অথবা কোনো এমইওইউ বা এরকম কিছু যদি স্বাক্ষর হয়, তাহলে আলটিমেটলি তারা হয়তো কোনো পার্টি করে আসামিকেও হ্যান্ডওভার করতে পারে। এর আগে আপনার দুবাই থেকে বাংলাদেশে আসামি হ্যান্ডওভার করার নজির আছে। এবং হ্যাঁ দর্শক, এই হচ্ছে তাদের মূল কথা, মানে একটা আইনি প্রক্রিয়ার যে কথা সেটা হচ্ছে এটা, মানে সেখানে একটা প্রসিডিউরের ব্যাপার আছে। শুনি আর একটু ওনার কথাটা। ইন্ডিয়া বা এই ধরনের বেশ কিছু রাষ্ট্রের সাথে বাংলাদেশের আপনার এক্সট্রাডিশন চুক্তিও আছে, এবং এক্সট্রাডিশন চুক্তি না থাকলেও আসামি হ্যান্ডওভার করার যে প্রক্রিয়া, আমরা উনি এখানে বিচারাধীন ব্যক্তি, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, কী পরিমাণ গুরুতর অভিযোগ ইত্যাদি, সেই দেশের রিকোয়ারমেন্ট অনুসারে এইগুলো তথ্য উপাত্ত দিয়ে তাকে ফেরত চাওয়া যেতে পারে। এটাতে হ্যাঁ দর্শক, এটাই হচ্ছে আসল ঘটনা। আসলে এভাবেই একটা প্রক্রিয়া হয়ে থাকে, কিন্তু বাংলাদেশ সরকারের মন্ত্রী এমপিদের যে বয়ান, সেই বয়ানগুলো যদি আমরা দেখি, তাহলে সেই বয়ানগুলো কিন্তু প্রতিটা একটা হাস্যকর এবং চাটুকর বা মজাদার বয়ান কিন্তু তারা দিয়ে থাকে। এই দুদকের তার মামলা রয়েছে, এবং এই বেনজির আহমেদের বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে, বলা হচ্ছে তার ব্যক্তিগত মামলা কিন্তু সেই আওয়ামী লীগ সরকারের আমলের শেষের দিকে দুর্নীতির বিরুদ্ধে যে সরকার একটা পদক্ষেপ শুরু করেছিল, তারই অংশ হিসাবে কিন্তু সেটা করেছে। বেনজির আহমেদ দুর্নীতি যে করেনি সেটা আমরা বলবো না, সেটা অবশ্যই হতে পারে, এবং সেই ধরনের প্রমাণ আমাদের কাছে বা আমরা অতীতেও দেখেছি। কিন্তু কথা হচ্ছে কেন তাকে এনে সেই শাপলা চত্বরের মামলাতে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, তার অন্যতম কারণ হচ্ছে সেই কথাটা আমি বললাম আপনাকে, যে 2013 সালের যে শাপলা চত্বরের ঘটনা, হেফাজতে ইসলামের যে ঘটনা, তারা যে অবস্থান নিয়েছিল এবং তারা জ্বালাও পোড়াও করে পুরো ঢাকা শহরটাকে একটা নরকে পরিণত করেছিল, এবং তারা এমন একটা অবস্থান নিয়েছিল যে অবস্থানের মাধ্যমে তারা টার্গেট করেছিল সরকারের রাষ্ট্রীয় ক্ষমতাকে তারা অবৈধভাবে দখল করে বিএনপিকে ক্ষমতায় বসাবে, এবং ক্ষমতায় বসানোর একটা পায় তারা তখন চলছিল, এবং সেটা ইলিগাল ভাবে, মানে সরকারকে অবৈধভাবে, একটা নির্বাচিত সরকারকে পতন ঘটিয়ে এরকম সন্ত্রাসী, যেটা 5ই আগস্টের সময় যে সন্ত্রাসী হামলা করে যেভাবে ক্ষমতা দখল করে পুরো রাষ্ট্রটাকে এখন একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করা হচ্ছে, একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হচ্ছে, সেটা কিন্তু 2013 সালেই এই বিএনপি, খালেদা জিয়া তারা চেয়েছিল যে ক্ষমতাটাকে তারা যে কোনো প্রকারে এইভাবে অবৈধভাবে বা জোর করে দখল করে নিয়ে এই বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা তখনই করেছিল। কিন্তু খুবই দূরদর্শিতার সাথে এই
বেনজির আহমেদ তার নেতৃত্বে পুলিশ বাহিনী কিন্তু সেটাকে রোধ করে দিয়েছিল। দর্শক, কথায় আছে যেটা আমি একটু আগে বললাম, রাখে আল্লাহ মারাকে। সুতরাং বেনজির আহমেদ আজকে যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে এবং আইনি প্রক্রিয়াতে আন্তর্জাতিক আইন এবং সংযুক্ত আরব আমিরাতের স্বাধীন বিচার ব্যবস্থা সরকারকে সেই প্রহসনমূলক পরিকল্পনার চক্রান্তকে আজকে কিন্তু ধুলায় মিশিয়ে দিয়েছে। সরকার এতদিন ধরে দেশে যা কিছু লুকোচুরি করেছে, মিডিয়া ট্রায়াল করেছে, দুবাই আদালতের এই রায়ে তার সমস্ত সত্য উন্মোচিত হয়ে গিয়েছে। দর্শক, সমস্ত ঘটনা বিবেচনা করে বা অবস্থা অবলোকন করে আপনারা কি মনে করছেন, সরকারের এই আইনি ব্যর্থতা কি তাদের অপকূটনীতির ফসল নয়? বেনজির আহমেদের জামিন নিয়ে সরকারের মন্ত্রীদের এই প্রলাপকে আপনারা কিভাবে দেখছেন? কমেন্ট সেকশনে আপনাদের জোরালো বক্তব্য আমাদেরকে জানাবেন এবং সত্যগুলো সবাইকে জানতে দিবেন। সত্যের জয় সুনিশ্চিত। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। আজ বিদায় নিচ্ছি, তবে বিদায়ের আগে সেই বার্তাটি আমি আপনাদেরকে আবার দিতে চাচ্ছি। আপনার ঘরে যদি শিশু সন্তান থাকে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান এবং টিনেজার বাচ্চারা থাকে, ছেলে পেলে থাকে, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের হাত থেকে নিরাপদে রাখুন এবং সাবধানে রাখুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।